হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজ ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে একটি নতুন গল্প শুনি। আজকের গল্পের নাম স্বামী স্ত্রী। লিখেছেন সুবিখ্যাত লেখিকা প্রতিভা বসু। বাড়ি ফিরতে চিরঞ্জীবের বরাবরই খুব রাত হয়। 10:30 11টা তো বাজেই। তেমন জরুরি মিটিং থাকলে মধ্যরাত হতেও বাধা নেই। বাল্যকাল থেকেই সমাজসেবা এবং রাজনীতির সঙ্গে যুক্ত, সেটাই তার ধ্যান জ্ঞান নেশা, যদিও পেশা অধ্যাপনা। সবাই বলে মানুষ তিনি একান্তই খাঁটি, দেশ এবং দশের মঙ্গলের জন্য উৎসর্গীকৃত প্রাণ। দলবাজির ধার ধারেন না, অর্থলোভে বিচলিত হন না, গদির মোহে পা বাড়ান না। আক্ষরিক অর্থেই আদর্শবাদী। যখন এই শহরের এই কলেজের চাকরি নিয়ে এসেছিলেন তখন বয়স ছিল 28, এখন 40। তখন সঙ্গে বিধবা মা ছিলেন। আজ 5 বছর যাবৎ তিনি গত। বিবাহ করেননি, কেননা সময় পাননি। সুতরাং সংসারের বন্ধন নিতান্ত শিথিল। একটি অতি অকর্মণ্য অবসরপ্রিয় বোকা নিদ্রাকাতর ভৃত্য নিয়ে নেহাতি স্বাধীন জীবন। বাড়ি ফিরতে সেদিনও খুব রাত হয়ে গিয়েছিল, কিন্তু ফিরেই তিনি বড় অবাক হয়ে গেলেন। ধাক্কা দিতেই খুলে গেল দরজা। ঘড়িতে দেখলেন 12টা বেজে 33 মিনিট। মফস্বল শহরের পক্ষে রাত 12টা অবশ্যই গভীর রাত। বেশিরভাগ মানুষই নিদ্রিত, তার মধ্যে তার পুরাতন ভৃত্য গোবর্ধন তো বটেই। গোবর্ধন সন্ধ্যে থেকেই ঘুমোয়। প্রতিদিনই ফিরে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রাণান্ত না হওয়া পর্যন্ত তার ঘুম ভাঙে না। আর এত রাত্রে এলে তো পুলিশ ডাকার অবস্থা ঘটে। আরও একটা কাণ্ড করে সে, সারা বাড়ি অন্ধকারে আচ্ছন্ন করে রাখে। তিনি যত বলেন বসার ঘরের আলোটা জ্বেলে রাখবি, সে কথা শোনে না। আবার মুখে মুখে বলে, হ্যাঁ অতক্ষণ মিছিমিছি ইলেকট্রিক পুরোই আর কি। আমার তো আর খেয়ে দে কাজ নেই কিনা। খেয়ে দে সত্যি তার কাজ নেই। বেলা পড়তে না পড়তেই চিরঞ্জীব বেরিয়ে যান 1 কাপ চা খেয়ে। আর ফিরতে ফিরতে তো এত রাত। গোবর্ধন আলোই জ্বালে না। দাদাবাবু বেরুনো মাত্র সেই যে দরজা বন্ধ করে ঘুম লাগায়, ওঠে একেবারে ফিরে এলে। বিকেলে রান্নাবান্নার পাট নেই। গোবর্ধনের রান্না যত কম খাওয়া যায় ততই মঙ্গল। পারলে দুপুরেও খেতেন না। মা ছেলেবেলা থেকে বদভ্যাস করে দিয়ে গেছেন ভাতের। তিনি নেই, অথচ অভ্যাসটা আছে। ভাত খেয়েই কলেজে যান। সেই সঙ্গে যেটা মাছের ঝোল নামে নিয়ে আসে, তার স্বাদে যে কি ভয়ানক সে শুধু যে খেয়েছে সেই জানে। অন্যমনস্ক চিরঞ্জীব এক ঝাঁকিতে পূর্ণ মনস্ক হয়ে চেঁচাতে থাকেন, এটা তুই কি করেছিস, কি করেছিস? লোকটা হদ্দবোকা, নইলে এত বছর এ বাড়িতে আছে, এত বছর ধরে মাকে রান্না করতে দেখেছে, তবু কিছু শিখল না। বকলে ভেবা চাকা খেয়ে গিয়ে দৌড়ে আরো 1 খামচা নুন বা চিনি মিশিয়ে নিয়ে এসে বলে, এবার দেখুন দাদাবাবু ঠিক হয়েছে কি না। সুতরাং এই লোকের দ্বারা তিনি তার জঠরকে আর নির্যাতিত হতে দিতে চান না।
বলেন, রাত্রিরে আমার জন্য সব সেদ্ধ করে রাখবি, মাখন থাকে যেন ঘরে, পাউরুটি থাকে যেন, ওই সবই তিনি খান, সঙ্গে 1 কাপ কফি। সেদিন গোবর্ধনের আলো জেলে রাখা, দরজা খোলার তৎপরতা ইত্যাদি দেখে তিনি প্রায় তাজ্জব বনে গিয়েছিলেন, কিন্তু তারপরেই বুঝতে পারলেন কারণটা কি, এবং বোঝার সঙ্গে সঙ্গে তার তাজ্জব হয়ে যাওয়ার মাত্রা শতগুণ বৃদ্ধি পেল। নতমুখী যে মেয়েটি দরজা খুলে দিয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে ঢুকতে গিয়েও থেমে বললেন, আপনি মানে? আমি সীতা। মেয়েটির অস্ফুট গলা শোনা গেল কি গেল না। সীতা? নামটা শোনা শোনা মনে হলেও ঠিক বুঝতে পারলেন না। মেয়েটি আবার বলল, আমার বাবার নাম বিধুভূষণ খাস্তগীর। বিধুভূষণ খাস্তগীর? হঠাৎ বহুদূর থেকে ভেসে আসা কোনো গানের অস্পষ্ট সুরের মতো একটা অনুভূতি ধাক্কা দিল মনে। মেয়েটির আপাদ মস্তক ভালো করে দেখলেন। বিশ্বস্ত পোশাক, উদ্ভ্রান্ত চেহারা, অবিন্যস্ত চুল। ঘরে ঢুকে বললেন, আমি ঠিক চিনতে পারিনি। আমি সে আশা করিনি। বসুন। কিন্তু এত রাত্রিরে? আবার ঘড়ি দেখলেন, 12:30। এসেছি 9টার সময়। গোবর্ধন কোথায়? সে আমাকে দরজা খুলে দিয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে। বলেছিল দাদাবাবুর আসতে অনেক রাত হবে। হ্যাঁ, আমি একটু রাত করেই ফিরি। আমি বললাম, তুমি তোমার কাজে যাও, আমার খুব জরুরি দরকার, দেখা না করে যেতে পারবো না। জরুরি দরকার? আমার সঙ্গে? আজ্ঞে। কি বলুন তো? সীতা ঢোক গিলল, দৃষ্টি মাটিতে নিবদ্ধ রাখল, তারপর স্পষ্ট করে বলল, আমি আপনার আশ্রয় প্রার্থী। আশ্রয়? আমার সামনে এখন 2টো পথ খোলা, হয় মৃত্যু, নয় আপনার দয়া। এসব কি বলছেন আপনি? যা সত্য। আমি কিছু বুঝতে পারছি না। মৃত্যুকেই বেছে নিয়েছিলাম। লালবাঁধে গিয়ে বসেও ছিলাম অনেকক্ষণ। মনে পড়ল, সাঁতার জানলে ডুবে মরা যায় না। কলসি সঙ্গে ছিল না। মৃত্যুর অন্য উপায়ও আমি জানি না। তাহলে জগতে আপনি ছাড়া আর কার কাছে গিয়ে আশ্রয় চাইতে পারি? চিরঞ্জীব মুখার্জি ভেবে পেলেন না এ ধরনের কথা এই মেয়েটি তার কাছে বলছে কেন। মাথা টাথা খারাপ হয়নি তো? লক্ষ্য করলেন ভালো করে। নিতান্তই সাব্যস্ত ভঙ্গি। কথাবার্তায়ও কোনো রকম গোলমাল আছে বলে মনে হচ্ছে না। নিশ্চয়ই বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে এসেছে। যা বাড়ি! সহানুভূতির গলায় বললেন, আমাকে আপনি যোগ্যতার অতিরিক্ত মর্যাদা দিচ্ছেন সন্দেহ নেই, কিন্তু আমি বলি কি, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। সীতা তাকালো, তাকিয়েই রইল। কালো কুচকুচে হরিণের মতো টানা 2 চোখে যেন দপ করে আগুন জ্বলে উঠল। বলল, বাড়ি যাবার জন্য আমি এখানে আসিনি। চিরঞ্জীব সেই রকমই নরম গলায় বললেন, নিশ্চয়ই বাড়ির উপর রাগ করে এসেছেন। মেয়েটি বলল, রাগ? না, রাগ অভিমান আমার জীবনে অবান্তর। বাড়ি থেকে বিতাড়িত হয়েছি সন্ধে 7টাতে। 9টায় আপনার এখানে এসেছি। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করেছি। আপনার বাড়ি, আপনার ঘর তাড়িয়ে দিলে চলে যাব, সেটা স্বতঃসিদ্ধ, কিন্তু বিধু খাস্তগীরের দরজায় আপনাকে পৌঁছে দিতে হবে না। কিন্তু কিন্তু আপনি সমাজসেবক, সত্যবাদী,
অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। শুনতে পাই এ সবই আপনার চরিত্রের অলংকার। একটি মেয়েকে আশ্রয় দিতে এত ভয় পাচ্ছেন কেন? নিজের জন্য ভয় পাচ্ছি না, ভয় আপনার জন্যই। এই ছোট শহরে এই রাত্রিবাসের কথা কি অনেক কুৎসি চেহারায় লোকের মুখে মুখে ছড়িয়ে যাবে না? আমি গ্রাহ্য করি না, কিন্তু আপনার গায়ে কেউ কালি ছিটক তাও তো চাই না। আমার গায়ে কালি? অদ্ভুতভাবে হাসল। সর্বাঙ্গে কালি মেখেই আপনার দয়ার ভিখিরি হয়ে এখানে এসেছি। এই কালি আমাকে এই সাহস জুগিয়েছে। হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল। আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বিপদ থেকে রক্ষা করুন। সে কি? শুধু সবাইকে জানতে দিন আমি বিবাহিতা। এ ব্যতীত কথা দিচ্ছি অন্য বিষয়ে স্ত্রীর দাবি আমি করব না। কি বলছেন? বিনা মেঘে বজ্রপাত হলেও বোধহয় চিরঞ্জীব মুখার্জি এত স্তম্ভিত হতেন না। লোভ নয়, মোহ নয়, প্রেম নয়, প্রলোভন নয়, শুধু একটি নিপীড়িত, নির্যাতিত, অরক্ষিত মেয়ের এই আবেদনকে আপনি রক্ষা করতে পারেন না? প্রার্থনার ভঙ্গিতে সীতা তার 2 হাত বুকের কাছে জড়ো করল। বিপন্ন চিরঞ্জীব তো করে বললেন, কিন্তু সেটা তো সম্ভব নয়। সম্ভব, আপনার পক্ষেই সম্ভব। মৃত্যুর সঙ্গে দেখা করতে না পেরে আমি সেই জন্যই আপনার দরজায় ছুটে এসেছি। আমাকে দয়া করুন, দয়া করুন। চিরঞ্জীব অন্যমনস্ক হলেন। অনেক ভুলে যাওয়ার কথা একসঙ্গে মনে পড়ল তার। মা এক সময় এই মেয়েটির সঙ্গে তার বিবাহের প্রস্তাব করেছিলেন। তখন এক পাড়াতেই ছিলেন। মোড় ফিরলেই বিধু উকিলের ইট বার করা পুরাতন পৈতৃক বাড়িটি চোখে পড়ত। রাস্তা থেকেই সিঁড়ি উঠে তার বৈঠকখানা অর্থাৎ চেম্বার, অন্দরমহল পিছনে অনেকগুলো কুচো কাঁচা ছেলে মেয়ে কিলবিল করত পথের ধারে। সবই বিধু উকিলের। প্রথম পক্ষের এই একটি মাত্র মেয়ে, ছোট ছোটগুলো দ্বিতীয়ার। মেয়েটির মা মারা যাবার মাস 10 বাদে বিধুবাবু তাকে মাসি, পিসি, কাকি এই ধরনেরই কোনো আত্মীয়ার কাছে রেখে এলেন। সীতা তখন রীতিমতো যুবতী, IA পাশ করে বিয়ে পড়ছিল। সেই সময়েই ওই কলেজে যোগ দেন চিরঞ্জীব। 2-1 মাসের মধ্যেই চলে গেল। তার বাবা বলে বেড়ালেন সব সময়ে কাজে কর্মে বেরিয়ে যান, মেয়েকে একা বাড়িতে রাখতে ভরসা পান না, জায়গাটা তো তেমন ভালো না। এই বলে অচিরেই অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়ে এলেন কোথা থেকে। বছর 4 বাদে নিজের মেয়েকেও ফিরিয়ে নিয়ে এলেন। ততদিন আরও 2টি সন্তানের জনক হয়েছেন এবং আরেকটির সূচনায় বমি করছেন বিমাতা। সেই সময়েই মেয়েটিকে দেখে মা মুগ্ধ হন। অনেক প্রশংসা শোনা গেছে। মার মনে সহানুভূতিটাও অত্যন্ত প্রবল ছিল। সতীন কন্যাকে দিয়ে বিধুভূষণের দ্বিতীয় পক্ষ অমানসিক পরিশ্রম করাতেন। রান্না, বাসন মাজা, বাচ্চা রাখা, কাঁথা কাপড় কাচা, সমস্ত দিনে এক বিন্দু বিশ্রাম ছিল না। তার উপরে বাক্যবান, মা শুনতেন এবং সহ্য করতে পারতেন না। একদিন গিয়ে বিবাহের প্রস্তাব করে এলেন। যদিও চিরঞ্জীব একবারও তার সম্মতি জ্ঞাপন করেননি। শোনা মাত্রই বলেছেন, পাগল নাকি,
ওসব বিয়ে টিয়ের মধ্যে আমি নেই। আমার জীবনের সঙ্গে আমি কোনো বন্ধনের শিকল জড়াতেই রাজি নই। মা জেদ করলে বুঝিয়েছেন, আমার সময় কোথায় যে একজন সাধারণ ভদ্রলোকের মতো বিয়ে করে সংসার পাতব। তুমি তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তবু বিমাতার সংসারে মেয়েটির দুঃখ, দৈন্য, নির্যাতন, নিপীড়নের কথা শুনতে শুনতে মন তার ভিজে উঠত। পথে যেতে আসতে কখনো দেখতে পেলে চকিত দৃষ্টিতে তাকাতেন। চোখে চোখ পড়লে মেয়েটির মুখে রক্ত উঠে আসত। তিনিও কম্পিত বক্ষে ধাঁধা করে চলে যেতেন। মনে বেশ একটু রং ধরে উঠেছিল, কিন্তু প্রস্তাবনাতেই সমাপ্তি লাভ করে। বিধুবাবু প্রথমটায় আগ্রহ সহকারেই এগিয়ে এসেছিলেন। একটা পয়সা লাগবে না, শুধু শাঁখা সিঁদুর দিয়েই অব্যাহতি পাবেন। এই সংবাদে খুব পুলকিত হয়েছিলেন, কিন্তু 24 বছরের ছোট দ্বিতীয় পক্ষ যখন রুখে উঠে বলল, সংসারের ঘানিটা টানবে কে শুনি, এই শুয়োরের পালকে চড়াবে, অমনি ভয়ে অর্ধমৃত হয়ে গেলেন। ভেবে দেখলেন কথাটা সত্যি। সীতাকে বিবাহ দিলে সীতার বিমাতার সংসারী যে ডকে উঠবে তাই নয়, তার নিজের পানটুকু জলটুকু দেবারও আর অবশিষ্ট থাকবে না কেউ। মেয়েকে তিনি দেখেন না বটে, মেয়ে তো তাকে দেখে। মেয়েই বয়সী যুবতী পত্নী যখন অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগালি তুবড়ি ছোটান, এই মেয়ের চোখেই স্নেহের ছায়া টলমল করতে দেখে তবু একটা খড়কুটো অবলম্বন পান। মনে মনে না ভেবে পারেন না তড়িঘড়ি করে এই ছোট লোকের অশিক্ষিত মেয়েটাকে বিবাহ করা তার বোকামি হয়েছে। কি করবেন, শরীরের ক্ষুধা বড় ভীষণ। 1 বছর যে অপেক্ষা করেছেন তাই ঢের। এসব অনেক আগেকার কথা। 8-10 বছরের পলিমাটি পড়ে গেছে সেই দিনগুলোর উপর। বাড়ি বদলে কবে চলে এসেছেন অন্য পাড়ায়? মা চলে গেছেন, তাও 5 বছর হয়ে গেছে। এই তো দেখেও চিনতে পারলেন না সেই মেয়েকে। তার মানে চকিত দৃষ্টিতে চকিতেই দেখেছেন। রাত 12টার সময় এতদিন বাদে এসে সে কেন তার পতিত্ব প্রার্থনা করছে? ভেবে পাচ্ছিলেন না কি করবেন, কি বলবেন। বিয়ে কি এমনি একটা ব্যাপার যে এসে বলা মাত্রই হয়ে যায়? তার জন্য প্রস্তুতি লাগে না? বয়সও কি আর বসে আছে? একই বিপদে পড়লেন তিনি। তবু তার 40 বছরের শক্তপোক্ত হৃদয়ে একটা মৃদু ঢেউ আন্দোলিত হলো। ঘামছিলেন। পকেট থেকে রুমাল বার করে কপাল মুছলেন। তারপর কেশে নিয়ে বললেন, অনেক রাত হয়েছে, আমি গোবর্ধনকে ডাকছি, ও আপনার থাকার বন্দোবস্ত করে দেবে। খাবার কষ্ট হবে খুব, বলা যায় কিছুই প্রায় নেই। মেয়েটির চোখে আশার আলো চিকচিক করল। একই ভঙ্গিতে বলল, আমি আবারও কথা দিচ্ছি, একদিন এক নিমেষের জন্য সম্পর্কের কোনো দাবি নিয়ে আপনার কাছে দাঁড়াবো না। আমি ঈশ্বরের নামে শপথ করছি, যত তাড়াতাড়ি সম্ভব চলে যাব এখান থেকে। কোথায় যাবেন? একটা আশ্রমে। তার মানে বাড়ি ফিরবেন না? না। এতদিন বিবাহ করেননি কেন? কৃতদাসীর বিবাহ হয় না। কৃতদাসীর জীবনযাপন না করলেও তো পারতেন। চেষ্টার ত্রুটি করিনি। যেখানে যত বিজ্ঞাপন দেখেছি সর্বত্র লুকিয়ে লুকিয়ে আবেদন পাঠিয়েছি। IA পাস মেয়ের আজকাল চাকরি হয় না।
আমি তো শুনেছিলাম আপনি বিএ পাশ করেছেন। পরীক্ষার 2-4 মাস আগেই বাবা আমাকে তার দ্বিতীয় পত্নীর পরিচর্যার জন্য নিয়ে আসেন এখানে। তারপরের ইতিহাস গভীর অন্ধকারে আচ্ছন্ন। তবে শেষ পর্যন্ত একটা চাকরি আমার জুটেছিল। আমি সেখান থেকেই মাস 1.5 আগে ফিরেছি। সে চাকরি নেই? ছিল। আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। স্কুলের চাকরি? কোনো এক গণ্ডগ্রামের প্রাথমিক স্কুল। 4 বছর ছিলাম। কোনো কৌতূহল প্রকাশ করছি না, কিন্তু সে কাজ কি এতই অসহ্য হলো যার বিনিময়ে এই অন্ধকারে ফিরে আসতে হলো আবার? সীতা চুপ করে রইল। চিরঞ্জীব বললেন, যে আশ্রমে এখন কাজ স্থির করেছেন, যে আশ্রমে কি বিবাহিত না হলে কাজ দেয় না? সীতা জবাব দিতে একটু সময় নিল। হঠাৎ উদ্ধতভাবে বলল, আপনি তো সমাজ সেবা করেন। আপনি কি জানেন না মেয়েরা কত অসহায়? জঙ্গলে যেমন বাঘের ভয়, একটি মেয়ের পক্ষে একা থাকলে পুরুষের ভয় তার চেয়ে 1,00,000 গুণ বেশি। বাঘ তবু খেয়ে ফেলে একটা অবসান, কিন্তু একজন পুরুষের লোভ একজন অরক্ষিত মেয়েকে। থামল। অনেকক্ষণ চুপ। ঘরের মধ্যে নিঃশ্বাস পতনের শব্দ যেন ডুবে গেল। তারপর বলল, আপনাকে জানানো দরকার, এই 4 বছর আমার অক্লেশে কাটেনি। অনেক উৎপাত সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা 4 জন মেয়ে একসঙ্গে ছিলাম। জড়াজড়ি করে ভয় ডর নিয়েই চলছিল কোনো রকমে। মাস 3 আগে আমার জ্বর হলো একদিন। ওরা 3 জন স্কুলে চলে গেলে নির্জন দুপুরে মাটির ঘরে একাই আমি শুয়েছিলাম। এই সুযোগে দুর্জন ঢুকে এলো। আমি আমাকে রক্ষা করতে পারলাম না। গর্জে উঠলেন চিরঞ্জীব। কোথায়, কোন গ্রাম বলুন আমাকে, আমি তাকে শায়েস্তা করব। আমি যাব সেখানে। লাফিয়ে উঠে বাঘের মতো পদচারণা করতে লাগলেন। কি ভেবে থামলেন, বললেন, আপনি তো মাস 1.5 আগে ফিরেছেন, তখন কেন আসেননি? স্তব্ধ থেকে সীতা বলল, আমি তখনও বুঝতে পারিনি। কি বুঝতে পারেননি? নিয়তি আমাকে কোথায় টেনে এনেছে। যা জানার, যা বোঝার সবই আজকের ঘটনা। এরপরেই আমার পিতা এবং বিমাতা আমাকে নির্দয় প্রহারে জর্জরিত করে, বার করে দেন বাড়ি থেকে। আমার প্রতি মৃত্যু বিমুখ। আপনি আমার শেষ আশা, শেষ আশ্রয়। এতক্ষণে ছবিটা স্পষ্ট হলো। সহসা বিদ্রুপে ঝলসে উঠে বললেন, ও, এই জন্যেই বুঝি একটা পদবীর দরকার? সীতা তাকিয়ে থাকলো। চিরঞ্জীব জানালার ধারে গিয়ে পিছন ফিরে বললেন, অসম্ভব। সীতা ভিক্ষায় আনত হলো। শুধু এইটুকু আমাকে বলবার অধিকার দিন। আমি বিবাহিত, কেবল এইটুকু। না, আপনি বাড়ি যান। বাড়ি কোথায়? সেটা আমার জানবার কথা নয়। এইবার ভিক্ষা ভুলে দলিতা ফণিনীর মতো ক্রুদ্ধ ভঙ্গিতে সে উঠে দাঁড়ালো। নিষ্ঠুর, হিপোক্রিট। একজন মেয়ের সর্বনাশ করে এভাবেই সব পুরুষ সরে দাঁড়ায়। কি বলছেন আপনি? আমি আপনার সর্বনাশ করেছি? আপনাকে আমি এর চাইতে অনেক অনেক বড় বলে জানতাম। দেশোদ্ধারের ভান দেখে সেটা সত্য বলে ধরে নিয়েছিলাম। তাহলে এই আমাদের শহরের মহাপ্রাণ চিরঞ্জীব মুখার্জি। মরতে গিয়ে ব্যর্থ হয়ে আমি এর কাছেই ছুটে এসেছিলাম।
ভেবেছিলাম সমাজের সব অন্যায়েরই একটা প্রতিকার আর কারো কাছে না পেলেও এখানে পাব। বিদ্রূপে সীতাও ঝলসে উঠল। কিসের অন্যায়? চিরঞ্জীব অবিচলিত। দরজা ধরে নিজেকে সামলালো সীতা। একটি পুরুষের প্রলোভনের পাপে একটি নিষ্পাপ মেয়েকে কেন বলি দেওয়া হবে এভাবে বলতে পারেন? কোথায় তার দোষ? আপনাদের পুরুষ শাসিত সমাজে সে মেয়ে হয়ে জন্মেছে, শুধুই তো এই গর্ভধারণ করবে মা, জন্ম দেবে মা, লালন পালন রক্ষণাবেক্ষণ সব করবে মা, আর পরিচয় দিতে গেলে তার পিতৃপদবী চাই চাই। কেন এই অন্যায়? কেন মায়ের সন্তান বললেই আপনারা তাকে গলা টিপে মেরে ফেলবেন? কেন কেন? এই প্রাণ আমার ইচ্ছেতে জন্ম নিয়েছে, তবু তার জন্যে কেন মরতে হবে আমাকে? তা নইলেই ঠেলে দেবেন গণিকা বৃত্তির দরজায়, নিজেদের পশু প্রবৃত্তি চরিতার্থ করে প্রায়শ্চিত্ত করাবেন মেয়েটিকে দিয়ে। কেবল সেই মেয়েটি তো নয়, একটি প্রাণকণিকাকেও সংহার করেন আপনারা। নরক, নরক, সবচেয়ে বড় বেদনা আপনিও সেই নরকের কীট। অথচ 10 বছর যাবৎ এই নরকের কীটটিকেই আমি দেবতা জ্ঞানে পুজো করে এসেছি। অতি বড় দুঃখের দিনেও এই মানুষের অস্তিত্ব স্মরণ করে আমি কল্পনায় সান্ত্বনা পেয়েছি। বলতে বলতে তার গা থেকে জড়িয়ে থাকা চাদরটা খসে পড়ে গেল। প্রচণ্ড প্রহারে রক্তাক্ত দেহের অনেকখানি উন্মুক্ত অংশ দেখতে পেয়ে চিরঞ্জীব শিহরিত হলেন। সীতা ঝড়ের বেগে বেরিয়ে গেল। এরপরে অনেকক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়েছিলেন। এই মুহূর্তে এই মেয়েটি তাকে যা যা বলে গেল মনে পড়ল। এই ধরনের বক্তৃতায় তিনি অনেক সময়ই মুখর হয়ে ওঠেন। আন্তরিকতারও কোনো অভাব থাকে না। তরুণরা এবং মহিলারা জয়ধ্বনি করেন, বয়োজ্যেষ্ঠরা ধিক্কার দেন। এতদিন এই সব বিশ্বাসেই অটল ছিলেন, কিন্তু যে মুহূর্তে নিজের উপর এসে দায়টা বর্তালো, তৎক্ষণাৎ তার চিরাচরিত পুরুষ বৃত্তি কেমন রোয়া ফুলিয়ে জাত ভাইদের সপক্ষে দাঁড়িয়ে গেল। ছি, এটা অন্যায় হয়েছে, এটা তিনি ঠিক করেননি। ঘড়ি দেখলেন 2:05। এই গভীর রাতে কোথায় চলে গেল অসহায় মেয়েটি? এতক্ষণে একটা অন্যায় বোধ তাকে উদ্বুদ্ধ করল। সমাজের সেবী হিসেবে অর্জিত অহংকার খোঁচা দিল মহাপ্রাণের ভূমিকায় অবতীর্ণ আত্মাকে। সঙ্গে সঙ্গেই দ্রুত পায়ে ধাবমান হলেন এবং ফিরিয়ে নিয়ে এসে বললেন, দেখুন, আমার বয়স 40, আমি চিরকুমার, আমার পক্ষে বিবাহ প্রহসন। কিন্তু এটা খুবই সত্য কথা। বিবাহের মর্যাদা না পেলে একটি সন্তান সম্ভবা কুমারী মেয়ে মৃত্যু ব্যতীত কোথাও গিয়েই স্থান পাবে না। সমস্ত পুরুষের হয়ে তার প্রায়শ্চিত্ত আমার করাই উচিত। আমি কাল সকালেই রেজিস্ট্রার ডেকে আপনাকে সেই প্রতিকারহীন অসহায় অবস্থা থেকে বিবাহের মর্যাদায় উত্তীর্ণ করব। একটি শর্ত, আপনি যেন আপনার শপথ থেকে এক বিন্দু সরে না দাঁড়ান। মনে থাকবে? আরক্ত মুখে সীতা বলল, আমি আবারও ঈশ্বরের নামে শপথ করছি, একটি প্রাণকণিকাকে রক্ষা করার জন্য আমার 32 বছরের লাঞ্ছিত, বঞ্চিত
অপমানিত বুভুক্ষ হৃদয় আপনার কাছ থেকে যে ভিক্ষালব্ধ সম্মান নতমস্তকে গ্রহণ করবে? কখনো কোনো কারণেই সম্পর্কের দাবি তুলে আমি সেই সম্মানের অবমাননা করব না। আমি একটি কুষ্ঠাশ্রমে সেবিকার কাজ নিয়ে যাচ্ছি, সেখানেও খাওয়া থাকার বন্দোবস্ত আছে, তবে কিছুদিন অপেক্ষা করতে হবে তার জন্য। এখন যিনি আছেন তিনি মাস 2 বাদে তার কর্মভার অন্যকে বুঝিয়ে দেবেন। এই 2 মাস আমাকে যদি এ বাড়িরই কোনো একটি ঘরে আশ্রয় দেন, কৃতজ্ঞ হব। ঠিক আছে, আপনার যতদিন অন্যত্র যাবার সুবিধে না হয় এখানেই থাকবেন। যেমন আপনার ভৃত্য গোবর্ধন আছে। গলা বন্ধ হয়ে এলো সীতার। আমি তার চেয়ে 1 বিন্দু বেশি সুযোগ সুবিধা চাইব না, সেটাও প্রতিজ্ঞা করছি। নরম হলেন চিরঞ্জীব। কি আশ্চর্য! এসব বলছেন কেন? আমাকে যতই ছোট ভাবুন, আমি তত ছোট নই। সত্যি সত্যি পরের দিন বেলা 12টার সময় সীতা খাস্তগির কলমের এক আঁচড়ে সীতা মুখার্জি হয়ে গেল। কোণের দিকের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় মিলল তার। অস্থায়ী আবাস হলেও মেয়েরা গৃহস্থালী না করে পারে না। সেই ঘরকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিল। প্রথম 2 দিন গুহাবাসী হয়েই কাটিয়েছিল। চিরঞ্জীবের প্রাত্যহিক জীবনের সে কিছুই জানে না। চলতে ফিরতে কখন দেখা হয়ে যাবে সেই আতঙ্কেই বেরুতে পারেনি। বোঝা গেল বাড়ি থাকার মেয়াদ তার খুব কম। সকালে উঠেই প্রথম কাজ গোবর্ধনকে তোলা। গোবর্ধন উঠে উনুনে আঁচ দিয়ে সারা বাড়ি ধোঁয়ায় অন্ধকার করে ফেলে। ভদ্রলোকের বোধহয় চায়ের তৃষ্ণা খুব প্রবল। কতবার যে খোঁজ নেন উনুন ধরল কি না, জল ফুটল কি না, আর কতক্ষণ দেরি হবে তার ঠিক নেই। গোবর্ধন একটা করে তা আর একটা ভোলে। এটা দেয় তো সেটা দেয় না, ওটা আনে তো অন্যটা পড়ে থাকে। তবে এটা বোঝা যায় দাদাবাবুকে সে প্রাণ তুল্য ভালোবাসে। দাদাবাবুকে ভালো রাখতেও তার অসাধ্য নেই, কিন্তু নেহাতি অপারগ। একা একা বুদ্ধি করে কোনো কাজই সে করতে পারে। যে চাটা সে করে নিয়ে যায়, এত অপেক্ষার পরে এত আকাঙ্ক্ষার সেই চা খেয়ে প্রায় ভদ্রলোককে রাগারাগি করতে শোনা যায়। হয় ভয়ঙ্কর চিনি দেয়, নয় ভয়ঙ্কর দুধ দেয়। একদিন জলের মতো পাতলা, অন্যদিন কাঁথার মতো ভারী। ওই চায়ের সঙ্গে বা পরে আর কোনো আহার নেই। 12টার সময় ভাত খেয়ে কলেজ ফিরতে ফিরতে 4টে বাজে। আবার চা, সঙ্গে রুটি মাখন। তক্ষুনি আবার বেরিয়ে যান, ফেরেন রাত্রিরে। সীতা ঘুরে ফিরে বাড়িটা দেখল। যেভাবে রেখেছে এরা বোঝার উপায় নেই কেমন। রান্নাঘরে ঢুকে জিনিসের প্রাচুর্য দেখে অবাক হয়ে গেল। কি সুন্দর সুন্দর সব বাসন কি অযত্নে পড়ে আছে। রোজ একটা ভাঙা উনুন ধরানো নিয়ে কত কাণ্ড করে গোবর্ধন। কত দেরি হয়ে যায় চা দিতে, আর বাড়িটা তো কালি ঝুলি মাখিয়ে শেষ করে। অথচ আরও 3টে উনুন আছে। একটা পুরনো দিনের প্রাইমার স্টোভ, একটা কেরোসিনের, আর একটা ইলেকট্রিক। বলল, এগুলো ঠিক নেই গোবর্ধন? গোবর্ধন বলল, তা তো জানি নে বৌদি, মা থাকতে ব্যবহার করতেন, আমি ধরাতে জানি না। বৌদি ডাকটাতে দাঁতে কাকর পড়ল। মেনে নিতেই হয়। বলল,
এক কাজ করো, একটু পরিষ্কার টরিষ্কার করে দাও, আমি দেখি। গোবর্ধন এক বাক্যেই রাজি। তেল টেল ভরে দেখা গেল সব ঠিক। শোনো, কাল সকালে আর তুমি উনুন ধরিও না, আমি উঠে স্টোভ জেলে চা করে দেব, তুমি নিয়ে যেও। খুব খুশি গোবর্ধন। বাড়িতে মা যাবার পর থেকে ভালোই লাগে না তার। বৌদি এসে আবার বেশ বাড়ি বাড়ি হয়েছে। শুধু চা নয়, রান্নার পাটটাও আস্তে আস্তে হাতে নিল সীতা। বেকার জীবন অসহ্য। তাছাড়া যে 2 মাস এখানে খাবে থাকবে, কিছু তো বিনিময় করতে হবে। একদিন চিরঞ্জীব বেরিয়ে গেলে পায়ে পায়ে তার ঘরে গিয়েও ঢুকল। কাঁচা হলো বিছানার চিটচিটে ময়লা চাদর, বালিশের ওয়াড় তোষক রোদে দেওয়া হলো। এই করতে করতে বাড়ির স্ত্রীর ছাদ ও ফিরে গেল, বা যাবার সময়ও এগিয়ে এলো। ওই স্কুলের চাকরিটা ছাড়বার জন্য ওইখানে বসে বসেই সে অন্য কাজের চেষ্টা করছিল। যে জন্তু তাকে থাবা মেরেছিল, সেই জন্তু শুধু একদিন খুবলে খেয়েই নিরস্ত ছিল না। প্রতিদিন সুযোগের অপেক্ষায় ছায়ার মতো তাকে অনুসরণ করেছে। অন্য একটা অবলম্বন না পেয়ে বুক ভরা ভয় আর ত্রাস নিয়েই পড়ে থাকতে হচ্ছিল। মাসখানেকের মধ্যেই কোনো সূত্রে এই কুষ্ঠাশ্রমের কাজটার খবর পেয়ে যেন বর্তে গেল। কুষ্ঠাশ্রম হলেও চাকরিটা ভালো, দায় দায়িত্ব মাইনে সবই সম্মানযোগ্য, বলা যায় এক ধরনের ইনচার্জ। মিশনারিদের প্রতিষ্ঠান, নিরাপদে থাকতে পারবে ভেবে অন্তত আশ্বস্ত বোধ করছিল। এটা ঠিক হতেই সেখান থেকে পালালো সে, এলো এখানে। আর কোথায় আশ্রয়? সেই পিতার সংসার। মা না থাকলে পিতার সঙ্গে কি অর্থহীন সম্পর্ক। তবু সেই পিতার নাম ধাম পদবি গলায় লটকেই ভব সমুদ্রে পাড়ি দিতে হবে। ভদ্রলোক সত্যি তাকে উদ্ধার করেছেন, সমস্ত পুরুষ জাতির কলঙ্ক মোচন করেছেন। এখন সেও তার কথা মতো চলে যেতে পারে, তাহলে তারও মান রক্ষা হয়। তা অবশ্য হলো না। পাকা খবর এলো প্রায় 3 মাস কাটিয়ে। এর মধ্যে সব মিলিয়ে মুখোমুখি দেখা বোধ হয় দিন 3 হয়ে থাকবে, তাও দৈবাত। হাসি মুখেই চিরঞ্জীব সম্ভাষণ করেছেন, ভালো। সীতা মাথা নেড়ে সম্মতি জানিয়েছে। তিনি আবার বলেছেন, কোনো অসুবিধে হচ্ছে না তো? অসুবিধে কিসের? আমি বড় অযোগ্য, কিছুই পারি না। গোবর্ধন তো আমার জুড়ি। আপনি আশায় কুড়মি করার আরও সুবিধে হয়েছে। সুবিধে অবশ্যই যার সবচেয়ে বেশি হয়েছে সে ব্যক্তি আমি। সীতা চুপ। সুতরাং আলাপ বেশি দূর এগোয়নি। আর একদিন সেই একই সম্ভাষণ, ভালো। সেই ঘাড় নেড়ে সম্মতি জ্ঞাপন। আমি 2-1 দিনের জন্য কলকাতা যাচ্ছি। একা থাকতে ভয় করবে না তো? না, ভয় কিসের? আজ সকাল থেকে এত ঘুরেছি। চকিতে তাকিয়ে সীতা বলেছে, বাড়ি যখন একটা আছে, দুপুরে তো ফিরলেই হতো। বাড়ি তা আছে, কোনো নিঃশব্দ অস্তিত্বের ভৌতিক যন্ত্রও আছে, কিন্তু অপেক্ষা করার তো আর কেউ নেই। কি হবে ফিরে? খাওয়া হয়নি বোধ হয়। কোথায় আর? চোখে মুখে ব্যাকুলতা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়িয়েছিল। চিরঞ্জীব বাধা দিলেন, থাক,
সবই গুছানো আছে, গোবর্ধনই দিতে পারবে। ও, চুক্তিতে কি এটা ছিল কি, এই গৃহিণীপনা? সীতার মুখে এক ঝলক রক্ত উঠল। আর একদিন সীতাই গিয়ে দাঁড়িয়েছিল দরজায়। গোবর্ধন বলল, জ্বর হয়েছে? ইজি চেয়ারে শুয়ে একটা বই পড়ছিলেন। চমকে উঠে বসে তাকালেন। ও, আপনি? সকালের চা খাবার সবই তো ফেরত গেছে। ইচ্ছে করছে না। যা ইচ্ছে করে বললেই তো করে দেওয়া যায়। কার জন্য? সীতা জবাব দিল না। আমার জন্য? সীতা জবাব দিল না। আমার জন্য কারোকে কিছু করতে হবে না। আবার বই মুখে নিয়ে এলিয়ে শুলেন। দাঁড়িয়ে থেকে চলে এলো সীতা। আর আজ আজ চলে যাচ্ছে সে, কিন্তু চিরঞ্জীব কোথায়? সকাল থেকেই তিনি অনুপস্থিত, অথচ জানেন আজ সে চলে যাবে। গাঢ় অভিমানে ভরে যায় মন। সময় হয়ে গেল, বসে আছে সব গুছিয়ে। আশ্চর্য, মানুষটার দেখা নেই। একটা পাখি পুষলেও তো মায়া হয়। এই 3 মাসে সীতা কি সেটুকুও অর্জন করতে পারল না? হাজার হোক, স্ত্রী তো আইন সিদ্ধভাবেই স্ত্রী। শেষ দিনে একটা স্বামীর কর্তব্য তো সীতা আশা করতে পারে। কি নির্মম! অথচ সেই মানুষের সংসারটাকে ছেড়ে যেতে বুক ভেঙে যাচ্ছে তার। যতবার ভাবছে আর কোনোদিন ফিরবে না, ততবার কত দিনের শুষ্ক চোখে উপচে পড়ছে জলে। দাদাবাবুর এই ব্যবহারে গোবর্ধনও কম দুঃখিত হল না, যদিও সে জানে না এই যাওয়াই বৌদির শেষ যাওয়া। ভেবেছে কয়েকদিন বাদে আবার আসবে। তবে এদের হাবভাব চালচলন সবই যেন কেমন। দাদাবাবু অবশ্য বলেছে সে তো স্বদেশী করে, বিয়ে করেছে জানাজানি হলে জেল হয়ে যাবে। সুতরাং সে যেন বাইরে কিছু বলে না বেড়ায়। তা বাইরে না হয় গোপন থাকুক, ভিতরে ভিতরে এমন করে কেন? সময় মতো সাইকেল রিক্সা নিয়ে এলো সে। সীতা উঠে বসল। এই প্রথম সিঁদুর পড়েছে, মাথায় আঁচল তুলে দিয়েছে। এই কমাসে এলো পাতাড়ি কম কাপড় চোপড় এনে হাজির করেননি চিরঞ্জীব। এসেছিল তো এক কাপড়ে, রেজিস্ট্রেশনের দিন কেনা শাড়িটাই পরল। সঙ্গে নিয়েছে আর একখানা, না নিয়ে তো উপায় নেই। তবু যত কম গ্রহণ করা যায়। শুধু তো কাপড় চোপড়ই নয়, একখানা নোট লিখে টাকাও চাইতে হয়েছে। গোবর্ধনের হাতে যদি আমাকে শখানেক টাকা ধার দেন, অত্যন্ত উপকৃত হই। মাইনে পেলে 2 কিস্তিতে শোধ করে দেব। তারপরে লিখেছিল, নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। জানবেন, যেখানেই থাকি নিরন্তর আপনার মঙ্গলের জন্য প্রার্থনা করব ঈশ্বরের কাছে। সেই টাকা পাথেয় করেই আবার অজানার উদ্দেশ্যে ঝাঁপ দিচ্ছে। তবু আস্তার বুকে অনেক বল। সে একজনের স্ত্রী, যার স্ত্রী সে তো এনে দিল না। টাকা পেয়ে গোবর্ধনকে দিয়েই সিঁদুর আনিয়েছে, লোহা আনিয়েছে। ব্যবহার করতে পেরে ধন্য মেনেছে জীবন। সারা দুনিয়ার মধ্যেই যেন আর ভয় বা লজ্জা বলে কিছু নেই। মফস্বল শহরের স্টেশন, জাঁকজমকও নেই, ভিড়ও নেই। সে পৌঁছতে পৌঁছতে ঘস ঘস করে চলে গেল একটা ট্রেন। আর একটা এলো। গুড়ের হাঁড়িতে মাছির মতো ভন ভন করল কিছু যাত্রী।
কিছু ফেরিওয়ালা আর কিছু কুলি, তারপর আবার নীরব। দূর থেকে দেখা গেল তার ট্রেনও আসছে। আর সঙ্গে সঙ্গেই কথাটা মনে হলো তার। সঙ্গে সঙ্গে সে নিস্পৃহ হৃদয়ে ভাবল, বেঁচে থাকার আর কি অর্থ কার জন্য, কিসের জন্য? জলে ডুবতে পারিনি, সাঁতার জানি বলে? ট্রেনে কাটা পড়তে বাধা কোথায়? লোকজন ঠেলে নববিবাহিত ঝলমলে চেহারা নিয়ে ছুটল সে। ইচ্ছে করে বাড়ি ফেরেননি চিরঞ্জীব। তার আত্মসম্মানে যথেষ্ট ঘা লেগেছে। হাজার হোক তিনি স্বামী। সীতার নিশ্চয়ই যাবার আগে একটা অনুমতি বা অনুমোদনের প্রশ্ন ছিল। এতদিন একসঙ্গে থাকলো, ভদ্রতা বলেও তো একটা জিনিস আছে। কি উদ্ধত, কি হৃদয়হীন, কি জেদ! বিয়ের আগে মানুষ একরকম ভাবে, বিয়ের পরেও কি তা ভাবতে পারে? সীতা যখন একজন প্রায় অপরিচিত মেয়ে মাত্র ছিল, তখনকার সঙ্গে এই কমাসের সীতা কি এক? এমনকি সেদিন, যেদিন অতি ঘনিষ্ঠ দুজন সাক্ষী রেখে দূর শহর থেকে একজন রেজিস্ট্রার এনে দরজা বন্ধ করে অতি সঙ্গোপনে সে গ্রহণ করেছিল সীতাকে। কাছাকাছি বসেই বুকটা কাঁপছিল, কেমন অন্যরকম হয়ে গিয়েছিল মনের গতি। রাত্রিবেলা যখন ছাড়াছাড়ি হয়ে দুজন দু ঘরে গিয়ে ঢুকলেন একক বিছানায়, শুয়ে কতক্ষণ ঘুম এলো না। শুধু কি সেই রাতেই? আর কোনো রাতে নয়? দিনেও কি নয়? সীতা ঘুরছে ফিরছে, কাজ করছে, তার ৬৯-৬৪ অভ্যাসকে, ইচ্ছেকে পরম যত্নে পালন করছে। কি খাবেন, কি পরবেন, কখন বেরুলে, কখন ফিরবেন, সমস্ত বিষয়ে একাগ্র হয়ে নিবিষ্ট রেখেছে মনোযোগ। এসব কি তাকে অবিশ্রান্ত আলোড়িত করেনি? করেছে। ধীরে ধীরে এ অনুভূতি তাকে চূড়ান্ত প্রেমের পর্যায়ে নিয়ে গিয়েছে। ২ মাস কেটে যাবার পরেও যখন সীতা গেল না, নিশ্চিন্ত বোধ করেছিলেন, ভেবেছিলেন এইবার একটা বোঝাপড়ায় আসবার চেষ্টা করবেন। লজ্জা, সংকোচ, কুণ্ঠা বেশি বয়সের দোষ। একান্ত যুবকের মতো দস্যু হয়ে ছিনিয়ে নিতে পারলে কই? বলতে পারলেন কই, তোমার চুক্তিতে তুমি স্ত্রীর দাবি করবে না বলেছ, কিন্তু আমি তো স্বামীর অধিকার আরোপ করব না, এমন কথা কখনো বলিনি। এই অনুরাগ তাকে এত দূর নিয়ে গেছে যে তার সম্ভাব্য সন্তানের কথা ভাবলে পর্যন্ত হৃদয় পিতৃস্নেহে দ্রাব হয়ে ওঠে। সেই যে একা রেখে কলকাতা গেলেন, কি চিন্তা! অন্যমনস্কভাবে চলতে গিয়ে প্রায় গাড়ি চাপা পড়তে পড়তে বেঁচে গেলেন। আর তক্ষুনি মনে হলো সীতার কি হতো? টাকা কই, পয়সা কই? চিরবাউন্ডুলে মানুষ তিনি, যা আয় করেন তাই দুহাতে খরচ করেন। এখন তো আগের মতো মুক্ত জীবন নেই, এখন তার অনেক দায়িত্ব। তিনি না থাকলে ওর তো দুর্গতির একশেষ হবে। আহা সীতা, কত দুঃখ পেয়ে তার ঘরে এসেছে, কত বিশ্বাস নিয়ে তার ঘরে এসেছে। এই যাওয়ার কথাটা তো তিনি জানতেনই না, গোবর্ধনকে দিয়ে বলে পাঠানো হলো। কেন? একবার নিজে এসে দাঁড়াতে পারল না? নিজে এসে বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? মুখোমুখি কথা বললে নিশ্চয়ই তিনি তার মতটা জানিয়ে দিতেন। চিরঞ্জীব মুখার্জির স্ত্রী সীতা মুখার্জি গিয়ে কোথায়, কোন আশ্রমে আয়ার কাজ করবে, এ কথার তিনি ঘোরতর প্রতিবাদ করতেন। ঠিক আছে, থাক, যেখানে খুশি যাক, যা খুশি করুক,
তার তো আর কোনো দায় দায়িত্ব রইল না। ভালোই হলো। কাল সারা রাত এই একই ভাবনায় চলেছেন। বারে বারে উঠেছেন, বসেছেন, জল খেয়েছেন, আর ভেবেছেন কেন তিনি তার সম্পর্কের জোরটা খাটাবেন না। অবশ্যই সে অধিকার তার আছে, কিন্তু ভাবা পর্যন্ত এই কাজে আর করে উঠতে পারেননি। ভদ্রতার দায় বড় বিষম দায়। সেই জন্য সকাল না হতেই বাড়ি থেকে পলাতক। শুনেছেন 9:47 গাড়ি ছাড়বে, তার মানে সীতা বাড়ি থেকে 9টাতেই বেরোবে, তিনি ঢুকবেন তারপরে। কিন্তু ঢুকে সেই শূন্য বাড়িতে কি করবেন, কেমন করে থাকবেন? অসম্ভব, অসম্ভব। ঠিকানাটাও তো জানেন না। এরপরে তার ভাবনা উল্টো গতি নিল। সীতার কি দোষ? বাড়ি তার, সর্বময় কর্তৃত্ব তার। সীতাকে তিনি যে চুক্তিতে থাকতে দিয়েছেন, কি সাহসে সীতা তার বাইরে পা বাড়াবে? সাধারণ মেয়ে হলে হাতে পায়ে ধরত। সীতার মতো মেয়ে মরে যাবে, তবু অপমানের সঙ্গে ঘর করবে না। যেদিন এসেছিল দাবি নিয়েই এসেছিল। চিরঞ্জীব মুখার্জিকে অনেক অনেক বড় ভেবেই এসেছিল। নিজে মুখেই বলেছে 10 বছর যাবৎ তাকেই সে তার শ্রদ্ধার উচ্চাসনে বসিয়ে রেখেছে। তার মানে কি এই দাঁড়ায় না? সেই থেকে মানে মার সেই প্রস্তাবের পর থেকেই মন তার প্রতি আকৃষ্ট। তাই যদি না হবে, তবে সেদিন আত্মহত্যা করতে না পেরে সেই বিপন্ন মেয়ে তার পতিত্বই প্রার্থনা করবে কেন? তিনি অন্ধ, দেখেও দেখেননি, বুঝেও বোঝেননি। দান গ্রহণ করেছেন, প্রতিদানের কথা মনে পড়েনি। ঘড়ি দেখলেন আর অমনি দৌড়ে গিয়ে একটা সাইকেল রিক্সা ধরে উঠে পড়লেন। স্টেশনে গিয়ে পৌঁছতেই ছেড়ে দিল ট্রেন। বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিলেন। ছোট্ট একটা ভিড় চোখে পড়ল। সীতাকে ঘিরেই সেই ভিড়। প্রকাশ্য দিবালোকে এতগুলো লোকের চোখ এড়িয়ে সে এবারও আত্মঘাতী হতে পারেনি। একজন কুলি, হেই দিদিমণি, কি করছো বলে তাকে আটকে দেয়। কিন্তু সীতা নিজে বলেছে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। এই লোকটি তাকে রক্ষা করেছে। একই রিকশায় পাশাপাশি বসে নিঃশব্দে বাড়ি ফিরতে ফিরতে চিরঞ্জীব বললেন, তুমি কার উপরে প্রতিশোধ নিচ্ছিলে? আমি তোমার কি ক্ষতি করেছি? চুপ করে থেকে সীতা বলল, কার উপরেই নয়, আপনাকে ছেড়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই আমার কাছে অনেক সহনীয় বলে মনে হয়েছিল।